কোটিপতি ছেলে গরিব মেয়েকে প্রত্যাখ্যান করে দিয়েছিল। তারপর ছেলেটি এমন শিক্ষা পেয়েছিল যে মাথা নত হয়ে গিয়েছিল। যদি শুধু জামা কাপড় আর দারিদ্র্য দেখে কাউকে প্রত্যাখ্যান করে দেওয়া হয়, তাহলে কি সত্যিই আমরা সঠিক হই? আর যদি সেই একই মানুষ একদিন তোমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা হয়ে ওঠে, তাহলে কি হবে? আজকের এই গল্পে এক কোটিপতি ছেলে এক গরিব মেয়েকে প্রত্যাখ্যান করে দেয়, কিন্তু সময় এমন মোড় নেয় যে সেই ছেলেরই মাথা নত হয়ে যায়। এটা শুধু একটা গল্প নয়, এটা তোমার চিন্তার ধারা বদলে দিতে পারে। ভিডিও শুরু করার আগে কমেন্টে অবশ্যই বলো তুমি এখন কোথায় আছো আর কি করছো। আর যদি তুমি এমন হৃদয়স্পর্শী গল্প পছন্দ করো, তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, যাতে প্রতিটি নতুন গল্প সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। চলো এবার শুরু করি একটা এমন গল্প যা তোমাকে ভেতর পর্যন্ত নাড়িয়ে দেবে। শীতের এক ঠান্ডা সকাল ছিল। সাল 2018 ডিসেম্বর। উদয়পুরের পিচোলা হ্রদের কিনারে হালকা কুয়াশা ভাসছিল। সূর্য এখনও পুরোপুরি ওঠেনি, কিন্তু শহরের ধনী এলাকাগুলোতে আলো আগেই জেগে উঠেছিল। সেই সকালে একটা ছোট্ট গলি থেকে বেরিয়ে মীরা রাঠোর ধীরে ধীরে পা বাড়াচ্ছিল। হাতে একটা পুরনো ফাইল, হৃদয়ে একটা বড় স্বপ্ন। তার জামাকাপড় পরিষ্কার ছিল, কিন্তু নতুন ছিল না। অনেক জায়গায় সুতো উঠে গিয়েছিল, যেগুলো তার মা কমলা রাত ভোর জেগে ঠিক করেছিল। ঘর থেকে বেরোনোর সময় মা শুধু এতটুকুই বলেছিল, মেয়ে, চাকরি পাওয়া যাক বা না যাক, নিজের আত্মসম্মান হারিও না। এই কথাগুলো মীরার হৃদয়ের গভীরে কোথাও ঢুকে গিয়েছিল। তার ঘর খুব ছোট ছিল, ভাঙা ছাদ, অসুস্থ বাবা ভগবান সিং, আর রান্নাঘরে প্রায়ই খালি বাসন। অনেক রাত এমন ছিল যখন খাবার থাকত না, কিন্তু মীরার চোখে আশা কখনো কম হয়নি। তার মনে হতো হয়তো আজকের দিন তার জীবন বদলে দেবে। যখন মীরা সেই বড় কাঁচের ইমারতের সামনে পৌঁছাল, তখন কয়েক মুহূর্তের জন্য থেমে গিয়েছিল। সামনে ঝলমলে একটা দুনিয়া ছিল, বড় বড় দরজা, দামি জামাকাপড় পরা মানুষ, আর এমন একটা পরিবেশ যেখানে সবাই আত্মবিশ্বাসে ভরপুর ছিল। মীরা গভীর শ্বাস নিয়েছিল আর নিজেকে ধীরে ধীরে বলেছিল, ভয় পেলে কিছু হয় না, এটাই সুযোগ। তার জানা ছিল না যে ভেতরে তার শুধু ইন্টারভিউ হবে না, বরং তার সাহস, তার আত্মসম্মান আর তার পুরো অস্তিত্বের পরীক্ষা হবে। আর হয়তো সেই একই দরজার ভেতর তার জীবনের সবচেয়ে বড় যন্ত্রণা আর সবচেয়ে বড় শুরু তার জন্য অপেক্ষা করছিল। মীরা নিজের ফাইল বুকে জড়িয়ে সেই বড় দরজার ভেতর পা রেখেছিল। বাইরে উদয়পুরের শীতল হাওয়া ছিল, আর ভেতরে এমন একটা দুনিয়া যেখানে সবকিছু ঝলমল করছিল। মেঝে, দেওয়াল, মানুষের জুতো, আর হয়তো তাদের মুখও। মীরা অজান্তেই নিজের দুপাট্টা ঠিক করেছিল, সেই দুপাট্টা যেটা মা রাতে অনেকক্ষণ বসে সুতো দিয়ে সামলেছিল। রিসেপশনে বসা মেয়েটি হাসি ছাড়াই জিজ্ঞাসা করেছিল, জি, কার সাথে দেখা করতে হয়েছে? মীরা ধীর স্বরে বলেছিল, আজ আমার ইন্টারভিউ আছে। মেয়েটি প্রথমবার মাথা তুলে তাকে দেখেছিল। তার দৃষ্টি মীরার মুখের চেয়ে বেশি তার জামা কাপড়ের উপর থেমে গিয়েছিল। নাম? মীরা রাঠোর। রিসেপশনিস্ট কম্পিউটার স্ক্রিন দেখেছিল, তারপর হালকা স্বরে বলেছিল, ওয়েটিং এরিয়ায় বসে যান। মীরা ধন্যবাদ বলে সামনে এগিয়ে গিয়েছিল। সেখানে আগে থেকেই অনেক প্রার্থী বসেছিল। কারো হাতে দামি ল্যাপটপ ছিল, কেউ ইংরেজিতে আত্মবিশ্বাসের সাথে কথা বলছিল। মীরা চুপচাপ এক কোণের চেয়ারে বসে গিয়েছিল। তখনই পাশে বসা দুজনের ধীর কণ্ঠস্বর তার কানে পৌঁছেছিল, এও ইন্টারভিউ দিতে এসেছে। দ্বিতীয় জন হেসে বলেছিল, শায়দ গালাত ফ্লোরে চলে এসেছে। মীরা কোনো জবাব দেয়নি, সে শুধু নিজের ফাইলে আঙুল শক্ত করে ধরেছিল। মায়ের কণ্ঠস্বর আবার তার কানে বেজে উঠেছিল, আত্মসম্মান হারিও না। কিছুক্ষণ পর এইচআর ম্যানেজার মুকেশ সোলাঙ্কি সেখানে এসেছিল। তার চালে অভ্যাসগত অধিকার ছিল। সে নাম ডেকেছিল, তারপর মীরার সামনে থেমে গিয়েছিল। মীরা রাঠোরজি? সে রেজিউমে দেখেছিল, তারপর খুব ভদ্র স্বরে বলেছিল, আপনার যোগ্যতা খারাপ নয়, কিন্তু আমাদের কোম্পানিতে ক্লায়েন্ট ফেসিং রোল আছে। এখানে উপস্থাপনা, ভাষা আর ব্যক্তিত্ব সব গুরুত্বপূর্ণ। আপনি বুঝতে পারছেন তো? তার কথাগুলো সরাসরি অপমান ছিল না, কিন্তু তাদের মধ্যে লুকানো ধার মীরা স্পষ্ট অনুভব করছিল। কিছু প্রার্থী আবার হেসে দিয়েছিল। মীরার গলা শুকিয়ে গিয়েছিল, কিন্তু সে মাথা তুলে বলেছিল, স্যার, আমি শিখতে পারি। সুযোগ পেলে পরিশ্রম করে নিজেকে প্রমাণ করব। মুকেশ হালকা শ্বাস ফেলেছিল, যেন এই কথা সে অনেকবার শুনেছে। দেখা যাক, সে বলে সামনে এগিয়ে গিয়েছিল। মীরা জানালার বাইরে তাকিয়েছিল। দূরে শহরের হালকা রোদ হ্রদের দিকে নেমে আসছিল। তার বাবার ওষুধের কথা মনে পড়েছিল, মায়ের ক্লান্ত হাত মনে পড়েছিল,
আর সেই অসম্পূর্ণ স্বপ্ন যে একদিন তাদের ঘরে খালি বাসনের আওয়াজ বাজবে না, তখনই ভেতর থেকে আওয়াজ এসেছিল। নেক্সট, মীরা রাঠোর। মীরা ধীরে ধীরে উঠেছিল। তার পা ভারী ছিল কিন্তু থামছিল না। সে দুপটটা সামলেছিল, ফাইল সোজা করেছিল আর দরজায় টোকা দিয়েছিল। ভেতর থেকে আওয়াজ এসেছিল, কামেন। মীরা দরজা খুলেছিল। সামনে একটা লম্বা টেবিল ছিল, কয়েকটা অচেনা মুখ ছিল, আর মাঝখানে বসা সেই যুবক যার একটা দৃষ্টি আজ থেকে অনেক বছর ধরে তার হৃদয়ে খোঁচা দিয়ে যাবে। সামনে বসা যুবক দেবেন্দ্র সিং চৌহান ছিল, যাকে শহরের মানুষ দেব নামে চিনত। বয়স কম ছিল, কিন্তু তার মুখে সেই আত্মবিশ্বাস ছিল যা প্রায়ই খুব তাড়াতাড়ি পাওয়া সাফল্যের সাথে আসে। দামি ঘড়ি, সেলাই করা স্যুট আর কথা বলার আগেই সিদ্ধান্ত শুনিয়ে দেওয়া চোখ। মীরা অনুভব করেছিল যে এই ঘরে তার পরিচয় তার নাম দিয়ে নয়, তার জামাকাপড় দিয়েই শুরু হয়ে গিয়েছিল। দেব কুর্সির দিকে ইশারা করেছিল, বসুন মিস রাঠোর। মীরা ধীরে ধীরে বসে গিয়েছিল। ঘরে মুকেশ সোলাঙ্কিও ছিল, আর একজন সিনিয়র অফিসার চুপচাপ তার কাগজ দেখছিল। দেব রেজিউমে তুলে নিয়েছিল, 2 পাতা উল্টেছিল, তারপর জিজ্ঞাসা করেছিল, আপনি আগে কোনো কর্পোরেট অফিসে কাজ করেননি? না স্যার, মীরা সামলে বলেছিল, কিন্তু আমি তাড়াতাড়ি শিখি। আমাকে সুযোগ দিলে আমি পুরো ইমানদারির সাথে। ইমানদারি ভালো কথা, দেব তার কথার মাঝখানে থামিয়ে দিয়েছিল। কিন্তু প্রত্যেক কাজ শুধু ইমানদারি দিয়ে হয় না। এখানে ক্লায়েন্টের সাথে কথা বলতে হয়, চাপ সামলাতে হয়, আর সবচেয়ে জরুরি, নিজেকে উপস্থাপন করতে হয়। মীরা তার কথা বুঝে নিয়েছিল। শব্দগুলো স্পষ্ট ছিল, কিন্তু তাদের পেছনে লুকানো অর্থ তার চেয়েও স্পষ্ট ছিল। সে ধীরে ধীরে বলেছিল, স্যার আমি শিখতে পারি, ভাষাও, কাজও, পদ্ধতিও। দেব হালকা হাসির সাথে জিজ্ঞাসা করেছিল, আর ততদিন কোম্পানি আপনার অপেক্ষা করবে? ঘরে কিছুক্ষণ নীরবতা ছড়িয়ে গিয়েছিল। সিনিয়র অফিসার চোখ কাগজের ওপর রেখে দিয়েছিল। মুকেশ কুর্সিতে একটু নড়ে চড়ে বসেছিল, যেন এসব তার কাছে স্বাভাবিক লাগছিল। দেব আবার বলেছিল, দেখুন, প্রয়োজন হওয়া আলাদা কথা আর যোগ্য হওয়া আলাদা। আপনার পরিস্থিতি কঠিন হতে পারে, কিন্তু কোম্পানি মজবুতি দেখে সিদ্ধান্ত নেয় না। এটা শুনে মীরার ভেতর কিছু কষে গিয়েছিল। তার বাবার ওষুধের পর্চা মনে পড়েছিল, মায়ের আঙুলে সূঁচের দাগ মনে পড়েছিল। তবুও সে নিজের কণ্ঠস্বর ভাঙতে দেয়নি। স্যার, আমি চাকরি ভিক্ষার মতো চাইছি না। সে ধীরে ধীরে বলেছিল, আমি কাজ চাইছি। দেব প্রথমবার তাকে মনোযোগ দিয়ে দেখেছিল। হয়তো তার আশা ছিল না যে সেই মেয়েটি এত শান্তভাবে জবাব দেবে, কিন্তু পরের মুহূর্তেই তার মুখ আবার ঠান্ডা হয়ে গিয়েছিল। কাজ যাবার জন্যও প্রস্তুতি লাগে মিস্টার ঠোর। বড় স্বপ্ন খারাপ নয়, কিন্তু কখনো কখনো মানুষকে আগে দেখে নিতে হয় সে কোথায় দাঁড়িয়ে আছে। মীরার চোখে জল এসে গিয়েছিল। সে পলক নামিয়ে নিয়েছিল, যাতে চোখের জল কারও চোখে না পড়ে। ঘরে বসা 3 জনের মধ্যে কেউ তার জন্য একটা শব্দও বলেনি। সেই নীরবতা তাকে শব্দের চেয়ে বেশি আঘাত দিয়েছিল। কিছুক্ষণ পর দেব ফাইল বন্ধ করে দিয়েছিল। আমার মনে হয় না এখন এই ভূমিকার জন্য প্রস্তুত। মীরা খুব ধীরে ধীরে মাথা নেড়েছিল। ঠিক আছে স্যার, ধন্যবাদ। সে উঠে দরজার দিকে এগিয়েছিল। তার পা ভারী ছিল, কিন্তু সে ভেঙে পড়তে চায়নি। তখনই দেবের কণ্ঠস্বর পেছন থেকে এসেছিল, পরের বার ইন্টারভিউয়ে আসার আগে নিজেকে একটু আরও প্রস্তুত করে নেবেন, শুধু আশা যথেষ্ট হয় না। মীরা সেখানেই থেমে গিয়েছিল। এবার আঘাত গভীর ছিল, কিন্তু তার ভেতর কোথাও একটা শান্ত শক্তিও জেগে উঠছিল। সে ধীরে ধীরে ঘুরেছিল, চোখে জল ছিল, কিন্তু কণ্ঠস্বর স্পষ্ট ছিল। আপনি ঠিক বলছেন স্যার, সে বলেছিল। শুধু আশা যথেষ্ট হয় না, কিন্তু কখনো কখনো আশাই মানুষকে প্রস্তুতির কাছে নিয়ে যায়। দেব চুপ ছিল। মীরা এগিয়ে বলেছিল, আজ আমি হয়তো এই ঘরের হিসেবে কম। আমার ভাষা দুর্বল, আমার জামাকাপড় সাধারণ, আর আমার অভিজ্ঞতাও ছোট, কিন্তু আমার পরিশ্রম ছোট নয়। একদিন আমি এমন জায়গা তৈরি করব যেখানে কোনো মানুষের দাম তার জুতো বা দুপাট্টা দিয়ে যাচাই করা হবে না। ঘরে গভীর নীরবতা ছড়িয়ে গিয়েছিল। মুকেশের হাসি উধাও হয়ে গিয়েছিল। সিনিয়র অফিসার প্রথমবার মাথা তুলে মীরাকে দেখেছিল। মীরা হালকাভাবে মাথা নুইয়েছিল। ধন্যবাদ স্যার। সে বাইরে বেরিয়ে গিয়েছিল। দরজা ধীরে ধীরে বন্ধ হয়েছিল, কিন্তু তার বলা কথা ঘরে থেকে গিয়েছিল। আর গলিপথে হাঁটতে হাঁটতে মীরার প্রথমবার মনে হয়েছিল যে কিছু অপমান শেষ করে না, তারা ভেতরে একটা নতুন শুরু জাগিয়ে দেয়। বাইরে বেরিয়ে মীরা প্রথমবার গভীর শ্বাস নিয়েছিল।
যেন সে এতক্ষণ কোনো বন্ধ ঘরে শ্বাস আটকে বসেছিল। কোম্পানির ঝলমলে ইমারত পেছনে পড়ে যাচ্ছিল, কিন্তু দেবের কথা এখনও তার সাথে চলছিল। সে পেছনে ফিরে দেখেনি, শুধু ফাইল বুকে জড়িয়ে রাস্তার দিকে এগিয়ে গিয়েছিল। বাস স্টপে ভিড় ছিল, কেউ অফিস যাচ্ছিল, কেউ দোকান খোলার তাড়ায় ছিল, কেউ হাতে চায়ের কুলহর ধরে দাঁড়িয়েছিল। মীরা চুপচাপ এক কোণে দাঁড়িয়েছিল। যখন বাস এসেছিল তখন সে জানালার পাশে বসে গিয়েছিল। উদয়পুরের গলিগুলো ধীরে ধীরে পেছনে পড়ে যাচ্ছিল। হ্রদের দিকে নেমে আসা রোদ, রঙিন দোকান, পাগড়ি পরা বৃদ্ধ, মন্দিরের ঘণ্টার দূর থেকে আসা আওয়াজ, সবকিছু আগের মতোই ছিল। কিন্তু মীরার ভেতর কিছু বদলে গিয়েছিল। তার চোখ থেকে চোখের জল গড়িয়ে পড়েছিল, কিন্তু সে সেগুলো তাড়াতাড়ি মুছে নিয়েছিল। তার মনে হয়েছিল আজ সে চাকরি হারায়নি, বরং দুনিয়ার একটা চেহারা দেখে এসেছে। যখন সে নিজের মহল্লায় পৌঁছেছিল তখন সন্ধে নেমে আসছিল। সরু গলিতে বাচ্চাদের আওয়াজ ছিল, কোনো ঘর থেকে রুটি শাকার গন্ধ আসছিল। তার ঘরের দরজা অর্ধেক খোলা ছিল। ভেতর থেকে ভগবান সিংয়ের কাশির আওয়াজ শোনা যাচ্ছিল। মা কমলা চুলার কাছে বসেছিল। মীরাকে দেখা মাত্র তারা রুটি উল্টাতে উল্টাতে হাত থামিয়ে দিয়েছিল। তারা কোনো প্রশ্ন করেনি, শুধু ধীরে ধীরে বলেছিল, এসে গেছিস মেয়ে। মীরা মাথা নেড়ে দিয়েছিল আর কোণে রাখা পুরনো চারপাইয়ে বসে গিয়েছিল। কিছুক্ষণ ঘরে নীরবতা ছিল। তারপর কমলা তার কাছে এসে খুব হালকা স্বরে জিজ্ঞাসা করেছিল, মন ভারী আছে? শুধু এতটুকু শুনেই মীরা ভেঙে পড়েছিল। মা, তারা আমাকে আমার পড়াশুনোর আগে আমার জামা কাপড় দিয়ে যাচাই করেছিল, যেন আমার দারিদ্র্যই আমার পরিচয়। কমলা মেয়ের মাথায় হাত রেখেছিল। তাদের হাতে পরিশ্রমের খসখসে ভাব ছিল, কিন্তু সেই হাতই মীরার কাছে সবচেয়ে নরম লেগেছিল। মেয়ে, কমলা বলেছিল, দুনিয়া প্রায়ই জামা কাপড় দেখে, কিন্তু ভগবান হাতের পরিশ্রম দেখে। যারা আজ তোকে ছোট ভাবছে তারা তোর ভেতরের আগুন দেখতে পাচ্ছে না। চারপাইয়ে শুয়ে ভগবান সিং ধীরে ধীরে চোখ খুলেছিল। তাদের কণ্ঠস্বর দুর্বল ছিল, কিন্তু বিশ্বাসে ভরা। মীরা, হার মানিস না। আমাদের কাছে দেওয়ার মতো ধন নেই, কিন্তু আশীর্বাদ আছে। মীরা তাদের কাছে গিয়ে বসেছিল। বাবার শুকনো হাত নিজের হাতে নিয়ে তার মনে হয়েছিল যে এই ঘর ছোট তো বটেই, কিন্তু এখানে তাকে কখনো ছোট ভাবা হয়নি। রাতের খাবার সাধারণ ছিল, রুটি, পাতলা ডাল আর সামান্য আচার। মীরা কোনো মতে কয়েকটা খেয়েছিল। কমলা জোর করেনি। সে জানত যে যেদিন আত্মা দুঃখী হয় সেদিন পেটও চুপ হয়ে যায়। খাওয়ার পর মীরা আঙিনার ছোট কোণে বসেছিল। পাশে রাখা পুরনো কাঠের সিন্দুকে মায়ের অসম্পূর্ণ কড়াই করা দোপট্টা পড়েছিল। লাল, হলুদ আর সোনালি সুতো দিয়ে তৈরি অর্ধেক ফুল যেন কোনো অসম্পূর্ণ গল্পের মতো ঝলমল করছিল। মীরা সেটা হাতে তুলে অনেকক্ষণ দেখেছিল। কমলা ধীরে ধীরে তার কাছে বসেছিল। তোর নানিও এই কাজ করত। তারা বলেছিল, সূঁচ ছোট হয়, কিন্তু কাপড়ের ওপর নিজের রাস্তা বানিয়ে নেয়। মানুষও যদি ধৈর্য রাখে তাহলে নিজের জায়গা বানিয়েই নেয়। মীরা সেই রাতে প্রথমবার তার যন্ত্রণাকে আলাদা চোখে দেখেছিল। যে অপমান তাকে ভেঙেছিল সেই এখন তাকে ভেতর থেকে জাগাচ্ছিল। সে দুপাট্টা সাবধানে ভাঁজ করেছিল, তারপর নিজের পুরনো ফাইলের পাশে রেখেছিল। মা, সে ধীরে ধীরে বলেছিল, আমি যে কোনো ছোট কাজ করব, কিন্তু শেখা ছাড়ব না। একদিন আমি এমন জায়গা তৈরি করব যেখানে আমাদের মতো মানুষদের দরজায় দাঁড়িয়ে নিজের দাম প্রমাণ করতে হবে না। কমলার চোখে জল এসে গিয়েছিল, কিন্তু মুখে হাসি ছিল। তারা মেয়ের মাথায় হাত রেখেছিল। সেই রাতে মীরা অনেকক্ষণ ঘুমের অপেক্ষা করেনি। সে নিজের পুরনো খাতা বের করেছিল। প্রথম পাতা খুলে ওপরে লিখেছিল, নতুন শুরু। নতুন শুরু লেখার পর মীরা খাতা বন্ধ করেনি। সে অনেকক্ষণ সেই পাতাটা দেখেছিল, যেন দুটো শব্দে সে নিজের পুরো সাহস রেখে দিয়েছে। পরের দিন সকালে যখন উদয়পুরের গলিতে ঠান্ডা হাওয়া বইছিল, তখন মীরা ঘরের কাজ সেরে কাজ খুঁজতে বেরিয়ে পড়েছিল। অনেক জায়গায় সে জিজ্ঞাসা করেছিল। কোনো দোকানে অভিজ্ঞতা চাওয়া হয়েছিল, কোনো বুটিকে ইংরেজি, আর কোথাও তাকে পুরো শোনার আগেই না করে দেওয়া হয়েছিল। দুঃখ হয়েছিল, কিন্তু এবার সে ভেঙে পড়েনি। তার এখন বুঝতে শুরু হয়েছিল যে রাস্তা সোজা হবে না। কয়েকদিন পর সে পিচোলা হ্রদের কাছে একটা ছোট চায়ের ঠেলায় থেমেছিল। পকেটে মাত্র কয়েকটা সিক্কা ছিল। ঠেলার পেছনে বসা বৃদ্ধ মহিলা তাকে গভীরভাবে দেখেছিল। সাদা দোপাট্টা,
বলিরেখাযুক্ত মুখ, কিন্তু চোখে আপনত্ব। তিনি ছিলেন ফরিদা বেগম। চা খাবি মেয়ে? তারা জিজ্ঞাসা করেছিল। মীরা ইতস্তত করে বলেছিল, আমি অর্ধেক চা হলেও চলবে। ফরিদা বেগম হেসেছিল। চা অর্ধেক পাবি না, দোয়া পুরো পাবি। তারা পুরো কুলহর তার হাতে দিয়ে দিয়েছিল। সেই গরম চায়ের সাথে যেন মীরার ভেতর জমে থাকা একাকিত্ব একটু গলে গিয়েছিল। ফরিদা শান্ত স্বরে জিজ্ঞাসা করেছিল, কাজ খুঁজছিস মীরা? চৌকিজি, কি করে জানলেন? যার ঘরে চিন্তা থাকে মেয়ে, তার চোখ হিসাব লাগাতে থাকে। মীরা কিছুক্ষণ চুপ ছিল, তারপর সব বলে দিয়েছিল। অসুস্থ বাবা, মায়ের কড়াই, কোম্পানির অপমান আর কিছু শিখে দাঁড়ানোর ইচ্ছা। ফরিদা বেগম মনোযোগ দিয়ে শুনেছিলেন, তারপর বলেছিলেন, আমার ঠেলায় কাজ করে নে, সকাল থেকে দুপুর পর্যন্ত। টাকা কম, কিন্তু পরিশ্রমের রোজগার। ফুরসত পেলে পড়াশোনাও করিস। মীরা তৎক্ষণাৎ হ্যাঁ বলে দিয়েছিল। সেদিন থেকে তার জীবন নতুন রূপ নিতে শুরু করেছিল। সকালে সে ঘরে পানি ভরত, বাবার ওষুধ রাখত, মায়ের সাহায্য করত, আর তারপর হ্রদের দিকে বেরিয়ে যেত। ফরিদার ঠেলায় সে কুলহর ধুত, চা পরিবেশন করত, গ্রাহকদের সাথে কথা বলত। সেখানে সব ধরনের মানুষ আসত, নৌকা চালানোর লোক, মজদুর, দোকানদার, পর্যটক। মীরা ধীরে ধীরে মানুষের বলা, তাদের আচরণ আর তাদের প্রয়োজন বুঝতে শুরু করেছিল। শুরুতে তার সংকোচ হতো, কিন্তু ফরিদা একদিন বলেছিলেন, পরিশ্রমে লজ্জা নেই। লজ্জা তো সেই দৃষ্টিতে থাকে যে পরিশ্রমকে ছোট মনে করে। এই কথা মীরার হৃদয়ে বসে গিয়েছিল। দুপুরের কিছুটা ফুরসতে সে খাতা বের করত, ইংরেজির ছোট ছোট বাক্য লিখত, হিসেব বুঝত, মোবাইলে পুরনো ভিডিও দেখে বলার অনুশীলন করত। অনেকবার গ্রাহক চলে যেত আর চায়ের ভাব ঠান্ডা হয়ে যেত, কিন্তু মীরার মন শেখায় লেগে থাকত। ফরিদা দূর থেকে দেখতেন আর চুপচাপ হেসে দিতেন। সন্ধ্যায় ঘরে ফিরে মীরা মায়ের কাছে বসত, কমলা কড়াই করত, আর মীরা প্রথমবার সেই হাতগুলোকে শুধু মায়ের হাত নয়, বরং হুনরের মন্দিরের মতো দেখতে শুরু করেছিল। সুতো কিভাবে বেছে নেওয়া হয়, ফুলের বেল কোথায় ঘোরে, টাকা কতটা কষতে হয়, সেসব শিখতে শুরু করেছিল। কমলা জিজ্ঞাসা করেছিল, আজকাল তোর কড়াইয়ে এত আগ্রহ কেন? মীরা ধীরে ধীরে বলেছিল, মা, হয়তো আমাদের দুর্বলতাই আমাদের শক্তি হয়ে উঠতে পারে। প্রথম দিন তার টাকা বাঁকা পড়েছিল, দ্বিতীয় দিন সুতো জড়িয়ে গিয়েছিল, তৃতীয় দিন আঙুলে সূচ ফুটেছিল, তবুও সে থামেনি। প্রতি সন্ধ্যায় সে একটু ভালো করত, তার মনে হতো যেন কাপড়ের ওপর তৈরি হচ্ছে। প্রত্যেক ছোট আকৃতি তার ভেতরের ভাঙনও জোড়া লাগাচ্ছিল। একদিন ফরিদা বেগম তাকে পড়তে পড়তে ক্লান্ত দেখেছিলেন। পরের দিন তারা কিছু টাকা তার হাতের তালুতে রেখেছিলেন। মীরা ঘাবড়ে গিয়েছিল। আমি এটা কিভাবে নিতে পারি? ফরিদা তার হাত বন্ধ করে দিয়েছিলেন। ধার মনে কর, সুতো কিনবি, কিছু বানাবি, তারপর বেচবি, আর যখন রোজগার করবি তখন ফেরত দিবি। মীরার চোখে জল এসে গিয়েছিল। সে টাকা সামলে রেখেছিল। সেই সন্ধ্যায় সে লাল, হলুদ আর সোনালি সুতো কিনেছিল। ঘরে ফেরার সময় তার পা আগের চেয়ে হালকা ছিল। দারিদ্র্য আগের মতোই ছিল, বাবার অসুস্থতা আগের মতোই ছিল। রাস্তা এখনও লম্বা ছিল, কিন্তু এখন তার কাছে একটা শুরু ছিল। রাতে সে নিজের খাতা খুলেছিল আর নতুন শুরুর নিচে লিখেছিল, আমি ছোট শুরু থেকে ভয় পাব না, আমি ছোট শুরু থেকে ভয় পাব না। লেখার পর মীরার দিনচর্যা আরও স্পষ্ট হয়ে উঠেছিল। সকালে ঘরের কাজ, তারপর ফরিদা বেগমের ঠেলায় চা পরিবেশন, দুপুরে পড়াশোনা, আর সন্ধ্যায় মায়ের কাছে বসে কড়াই শেখা। জীবন সহজ হয়নি, কিন্তু এখন তার মনে হচ্ছিল যে কষ্ট রাস্তা দেখাতে পারে। এক দুপুরে পিছলা হ্রদের কাছে ভিড় কম ছিল। তখনই এক বৃদ্ধ লোক চা খেতে এসেছিলেন। সাদা কুর্তা, পুরনো জ্যাকেট, চোখে মোটা চশমা, আর হাতে কাপড়ের থলি। তাদের দৃষ্টি মীরার পাশে রাখা ছোট কাপড়ের ওপর পড়েছিল, যেটাই সে হলুদ সুতো দিয়ে বাঁকা মেঘ বানিয়েছিল। তারা জিজ্ঞাসা করেছিলেন, মেয়ে, এই কড়াই তুমি করেছ? মীরা ইতস্তত করেছিল, জি, শিখছি, এখনও অনেক খারাপ। বৃদ্ধ হেসেছিলেন, খারাপ নয়, কাঁচা, আর কাঁচা জিনিসেই তো পাকার সম্ভাবনা থাকে। ফরিদা বেগম বলেছিলেন, এই ইকবাল খান পুরনো শহরের বড় ভালো কারিগর ছিলেন। জরদোজি আর হাতের কড়াইয়ে তাদের নাম ছিল। মীরা সম্মানের সাথে মাথা নুয়েছিল। ইকবাল খান কাপড় হাতে নিয়েছিলেন আর তাকে সূচ ধরার সঠিক পদ্ধতি দেখিয়েছিলেন। সুতো জোরে টানলে কাপড় শিকুড়ে যাবে,
তারা বলেছিলেন, ধীরে চালাবি, তাহলে ফুল নিজেই খুলবে। সেই দিনের পর মীরা সপ্তাহে দুবার সন্ধ্যায় ইকবাল খানের ছোট দোকানে যেতে শুরু করেছিল। দোকান পুরনো হাভেলির গলিতে ছিল। ভেতরে রং বেরঙের সুতো, কাপড়ের গাঁট আর দেয়ালে টাঙানো পুরনো নমুনা ছিল। সেখানে মীরা ফুলের পাপড়ি, ময়ূরের গলা, রাজস্থানী বেল আর ছোট শিশি লাগানোর সূক্ষ্মতা শিখেছিল। কড়াই এখন তার কাছে শুধু হুনর ছিল না, সেটা তাকে মা, নানি আর সেই সব মহিলাদের সাথে যুক্ত করছিল যাদের পরিশ্রম ঘরের দেয়ালের মধ্যে লুকিয়ে থাকত। এই সময় ফরিদার ঠেলায় অঞ্জলি ব্যাস আসতে শুরু করেছিলেন। তিনি পাশের স্কুলে পড়াতেন আর সন্ধ্যায় বস্তির বাচ্চাদের বিনামূল্যে পড়াতেন। তারা অনেকবার মীরাকে খাতায় ইংরেজি শব্দ লিখতে দেখেছিলেন। একদিন তারা জিজ্ঞাসা করেছিলেন, তুমি পড়াশোনা আর এগোতে চাও না কেন? মীরা হালকা যন্ত্রণায় হেসে বলেছিল, জীবন ফি বেশি চেয়ে নিয়েছে। দিদি অঞ্জলি কিছুক্ষণ তাকে দেখেছিলেন, তারপর বলেছিলেন, আমি তোমাকে ইংরেজি আর বেসিক কম্পিউটার শেখাতে পারি, বদলে তুমি আমার সাথে বাচ্চাদের পড়াতে চলো। পড়াতে পড়াতে মানুষ নিজেও অনেক শেখে। মীরা তৎক্ষণাৎ হ্যাঁ করে দিয়েছিল। এখন তার সন্ধ্যাগুলো 2 ভাগে ভাগ হয়ে গিয়েছিল। কিছুদিন সে ইকবাল খানের কাছ থেকে কড়াই শিখত, কিছুদিন অঞ্জলির সাথে বস্তিতে যেত। সেখানে ছোট ছোট বাচ্চারা ছেঁড়া খাতা নিয়ে বসত। কেউ পেন্সিল চাইত, কেউ অক্ষর ভুলে যেত, কেউ শুধু তাই আসত কারণ সেখানে তাকে বকার চেয়ে আপনত্ব মিলত। যখন তারা তাকে মীরা দিদি বলত, তখন তার মনে হতো যেন তার নিজের ভাঙা আত্মবিশ্বাসকে কেউ ধীরে ধীরে স্পর্শ করে দিয়েছে। এক সন্ধ্যায় এক ছোট মেয়ে জিজ্ঞাসা করেছিল, দিদি আমরাও বড় হয়ে কিছু হতে পারব তো? মীরা কিছুক্ষণ চুপ ছিল। তার সামনে নিজের ইন্টারভিউ, দেবের ঠান্ডা দৃষ্টি আর মায়ের অসম্পূর্ণ দুপট্টা সব একসাথে এসে গিয়েছিল। তারপর সে মেয়ের মাথায় হাত রেখে বলেছিল, হ্যাঁ পারবে, কিন্তু প্রতিদিন একটু একটু শিখতে হবে। যেমন একদিনে টাকা দুপট্টা বানায় না, তেমনি পরিশ্রম একদিনে জীবন বদলায় না। বাচ্চারা হেসে দিয়েছিল। অঞ্জলি দূরে দাঁড়িয়ে সব শুনছিলেন। সেই রাতে ফেরার সময় তারা মীরাকে বলেছিলেন, তুমি শুধু শিখছ না মীরা, তুমি অন্যদের সামলাতেও শিখছ। মীরা প্রথমবার এই কথাটাকে গুরুত্বের সাথে অনুভব করেছিল। ফরিদার দোয়া, ইকবাল খানের হুনার, অঞ্জলির শিক্ষা আর মায়ের কড়াই, এসব আলাদা আলাদা সুতো ছিল। যদি এগুলোকে একসাথে পিরিয়ে নেওয়া যায়, তাহলে হয়তো শুধু তার জীবন নয়, অনেক ঘরের অন্ধকার কমতে পারে। ঘরে ফিরে সে নিজের খাতা খুলেছিল। নতুন শুরু আর আমি ছোট শুরু থেকে ভয় পাব না, এর নিচে সে 3য় লাইন লিখেছিল, আমি একা উঠব না, অন্যদের সাথে নিয়ে উঠব। আমি একা উঠব না, অন্যদের সাথে নিয়ে উঠব। মীরা এই লাইনটা লিখেছিল, কিন্তু পরের কয়েক মাসে তার বোঝা হয়েছিল যে অন্যদের সাথে নিয়ে চলা শুধু সুন্দর চিন্তা নয়, বড় দায়িত্ব। এখন সে অঞ্জলির সাথে বাচ্চাদের পড়ানোর পর মহল্লার কয়েকজন মহিলাকে কড়াইয়ের ছোট ছোট টাকা শেখাতে শুরু করেছিল। কেউ বিধবা ছিল, কেউ ঘরে কাজ করত, কেউ এমন মেয়ে ছিল যার পড়াশোনা মাঝপথে থেমে গিয়েছিল। শুরুতে সবার সংকোচ ছিল। তারা বলতো, মীরা আমাদের হাতের কাজ কে কিনবে? মীরা তাদের বোঝাত, হাতের কাজ ধীরে পরিচয় বানায়, কিন্তু যখন বানায় তখন টিকে থাকে। ধীরে ধীরে 5 জন মহিলা 10 জন হয়ে গিয়েছিল। কমলা পুরনো ডিজাইন দেখাত, ইকবাল খান টাকা সংশোধন করত, আর অঞ্জলি তৈরি জিনিসের ছবি তুলে মানুষের কাছে পৌঁছানোর কথা বলত। ছোট ঘরে সন্ধে হলেই রং বেগঙের সুতো ছড়িয়ে পড়ত। কোনো দুপট্টায় ময়ূর তৈরি হতো, কোনো রুমালে বেল, কোনো থলিতে ছোট শিশি লাগানো হতো। কিন্তু মহল্লার টানাপড়েনও শুরু হয়ে গিয়েছিল। কেউ বলতো মহিলারা এখন ব্যবসা করবে, কেউ হেসে বলতো সুতো দিয়ে ঘর চলে না। একদিন শান্তা নামের এক মহিলা কেঁদে কেঁদে এসেছিল। ঘরের লোকেরা তাকে শেখা থেকে বারণ করেছিল। মীরা তাকে পানি দিয়েছিল আর শান্ত স্বরে বলেছিল, লড়াই শোরগোলে রয়, বিশ্বাসে জিততে হয়। আগে নিজের কাজ এত ভালো বানাও যে জবাব নিজেই মিলে যাবে। প্রথম ছোট অর্ডার অঞ্জলির স্কুল থেকে এসেছিল। অনুষ্ঠানের জন্য 20টা হাতে কড়াই করা রুমাল। টাকা বড় ছিল না, কিন্তু মহিলাদের চোখে প্রথমবার আশা ঝলমল করেছিল। সবাই অনেক রাত পর্যন্ত বসে কাজ করেছিল। যখন টাকা এসেছিল তখন মীরা সমান ভাগ করে দিয়েছিল। শান্তা নিজের হাতের তালুতে রাখা নোটগুলো এমনভাবে দেখেছিল যেন প্রথমবার তার নিজের হাতের দাম বুঝতে পেরেছে। এই খুশির মাঝেই এক স্থানীয় ব্যবসায়ী মহেশ বহরা তাদের কাছে এসেছিল। মিষ্টি বলা, রঙিন পাগড়ি আর তীক্ষ্ণ দৃষ্টির লোক। সে দুপাট্টা দেখেছিল, প্রশংসা করেছিল, তারপর বলেছিল, কাজ ভালো, কিন্তু বাজারে তোমাদের নাম নেই।
আমি সব মাল নিয়ে নেব, কিন্তু দাম অর্ধেক হবে। ঘরে নীরবতা ছড়িয়ে গিয়েছিল। অর্ধেক দামও অনেক মহিলার জন্য জরুরি ছিল। কারো রেশন লাগত, কারো বাচ্চার ফি ভরতে হতো। মীরা ধীরে ধীরে জিজ্ঞাসা করেছিল, অর্ধেক কেন? মহেশ হেসেছিল, কারণ গ্রাহক আমার কাছে আছে, তোমাদের কাছে হুনর আছে, কিন্তু বাজার নেই। মীরার হঠাৎ সেই ইন্টারভিউয়ের ঘর মনে পড়েছিল, যেখানে তার প্রয়োজনকে দুর্বলতা ভাবা হয়েছিল। সে একটা দুপাট্টা তুলে নিয়ে বলেছিল, এতে শুধু সুতো নেই, এই মহিলাদের রাত আছে, চোখের ক্লান্তি আছে, বাচ্চাদের আশা আছে। আমরা সস্তায় বেচতে পারি, কিন্তু নিজের সম্মান সস্তা করব না। মহেশের মুখ শক্ত হয়ে গিয়েছিল। বাজার আবেগ দিয়ে চলে না। মীরা শান্ত হয়ে জবাব দিয়েছিল, তাহলে আমরা আবেগকে পরিশ্রম বানিয়ে নিজের বাজার তৈরি করব। মহেশ চলে গিয়েছিল। তার চলে যাবার সাথে সাথে ভয় ফিরে এসেছিল। এক মহিলা বলেছিল, যদি মাল না বিক্রি হয় তাহলে? দ্বিতীয়জন বলেছিল, ঘরের লোকেরা আবার বারণ করবে। মীরা নিজেও ভয় পাচ্ছিল, কিন্তু সেই নিজের ভয় মুখে আসতে দেয়নি। সে সবার মাঝে বসে বলেছিল, আমরা গরিব, কিন্তু অসহায় নই। ধীরে চলব, কিন্তু নুয়ে নয়। যদি আজ অর্ধেক দামে বিক্রি হয়ে যাই, তাহলে কাল আমাদের হুনরকেও অর্ধেক মনে করা হবে। সেই রাতে কেউ কাজ গুটিয়ে নেয়নি। সবাই নতুন ডিজাইন ভেবেছিল। অঞ্জলি বলেছিল সে ছবিগুলো শহরের স্কুল আর মহিলা সমূহের কাছে পাঠাবে। ইকবাল খান আরও ভালো ফিনিশিং শেখানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। বাইরে থেকে ফরিদা বেগম চা পাঠিয়েছিলেন, আর ঘরের ঘাবড়ানি একটু গলে গিয়েছিল। মীরা সেই সন্ধ্যায় বুঝে নিয়েছিল যে নেতৃত্ব শুধু সামনে দাঁড়িয়ে বলার থেকে হয় না। নেতৃত্ব তখন হয় যখন মানুষ ভয় পায় আর তবুও তোমার কাছে বসতে চায়। রাস্তা লম্বা ছিল, কিন্তু এখন এই রাস্তা শুধু তার ছিল না। মহেশ পোড়া চলে যাওয়ার পরও তার প্রভাব ঘরে থেকে গিয়েছিল। মহিলারা কাজ করত, কিন্তু প্রত্যেক মুখে একটা লুকানো প্রশ্ন ছিল, আমাদের জিনিস সত্যিই বিক্রি হবে তো? মীরা সবাইকে সাহস দিত, কিন্তু রাতে যখন সে একা থাকত, তখন সেই ভয় তার ভেতরেও উঠত। এই সময় ঘরের চিন্তা হঠাৎ বেড়ে গিয়েছিল। বাবা ভগবান সিংয়ের কাশি অনেক দিন ধরে সারছিল না। এক রাতে তাদের অবস্থা আরও খারাপ হয়ে গেলে মীরা আর কমলা তাদের সরকারি হাসপাতালে নিয়ে গিয়েছিল। ডাক্তার ওষুধের পর্চা দিতে দিতে বলেছিলেন, চিকিৎসা নিয়মিত রাখতে হবে, দুর্বলতা অনেক বেড়ে গেছে। মীরা পর্চা দেখেছিল। টাকার অঙ্ক ছোট ছিল না। ঘরে ফেরার সময় মা মেয়ে দুজনেই চুপ ছিল। ফরিদা বেগম কিছু সাহায্য করেছিলেন, অঞ্জলিও টাকা দিয়েছিলেন, কিন্তু ওষুধ, ঘরের খরচ আর সমূহের প্রয়োজনের মাঝে মীরার হাত খালি হয়ে যাচ্ছিল। সে কোনো মহিলার মজুরি আটকাতে চায়নি, কারণ প্রত্যেক ঘরে নিজস্ব আগুন জ্বলছিল। তখনই একটা আশা এসেছিল। শহরের একটা ছোট গেস্ট হাউস বিদেশি অতিথিদের জন্য 50টা হাতে কড়াই করা দুপাট্টার অর্ডার দিয়েছিল। এটা তাদের এখন পর্যন্ত সবচেয়ে বড় কাজ ছিল। ঘরে আবার রৌনক ফিরে এসেছিল। রাত দেরি করে সুতো চলছিল। কমলা পুরনো ডিজাইন বের করেছিল। ইকবাল খান কিনানার পরিষ্কারতা দেখেছিলেন। অঞ্জলি প্যাকিংয়ের পদ্ধতি বলেছিলেন। আর মীরা প্রত্যেক দুপাট্টাকে এমনভাবে সামলাত যেন কোনো আশা হাতে ধরা আছে। কিন্তু ডেলিভারির 2 দিন আগে ফোন এসেছিল, মীরাজি, আমাদের আপনার অর্ডার ক্যান্সেল করতে হবে। সামনে থেকে আওয়াজ এসেছিল। মীরার হৃদয় ধক করে উঠেছিল। কিন্তু কেন স্যার? নমুনা তো আপনার পছন্দ হয়েছিল। আমাদের বলা হয়েছে যে রং ধোয়ার পর ছড়িয়ে যায়, আমরা ঝুঁকি নিতে পারব না। মীরা বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু ফোন কেটে গিয়েছিল। তার হাত কাঁপছিল। 50টা দুপাট্টার সামনে রাখা ছিল। প্রত্যেকটায় অনেক রাতের ঘুম, অনেক ঘরের প্রয়োজন আর অনেক মহিলার প্রথম আশা বোনা ছিল। কেউ ধীরে ধীরে বলেছিল, এখন ঘরের লোকেরা আবার বারণ করবে। দ্বিতীয় মহিলা অসম্পূর্ণ কাপড় ভাঁজ করতে শুরু করেছিল। মীরা সবাইকে সামলাতে চেয়েছিল, কিন্তু সেদিন তার ভেতরেও শক্তি কম পড়ে গিয়েছিল। তার মনে হয়েছিল যেন একসাথে 2টো দরজা বন্ধ হয়ে গেছে, ঘরেরও, কাজেরও। সে সন্ধ্যায় ঘরে ফিরেছিল। তখন বাবা জ্বরে শুয়েছিলেন, আর ওষুধের বাক্স প্রায় খালি হয়ে গিয়েছিল। মীরা আঙিনায় বসে গিয়েছিল। প্রথমবার সে মনে মনে জিজ্ঞাসা করেছিল, আমি সত্যি এসব করতে পারব তো? কমলা মেয়েকে চুপ দেখে কিছু জিজ্ঞাসা করেনি। সে ধীরে ধীরে উঠেছিল। পুরনো কাঠের সিন্দুকের কাছে গিয়ে সেখান থেকে একটা গাঢ় লাল দুপাট্টা বের করেছিল। কিনারায় সোনালি কড়াই ছিল, মাঝে ছোট ছোট ফুল। কাপড় পুরনো ছিল, কিন্তু তার গরিমা এখনও আগের মতোই ছিল।
এটা আমার বিয়ের দোপাট্টা, কমলা বলেছিল। মীরা ঘাবড়ে গিয়েছিল। মা, এটা বেচার কথা বলবেন না, এটা আপনার স্মৃতি। কমলা দোপাট্টা তার হাতে দিয়ে দিয়েছিল। বেচতে হবে না মেয়ে, মনে রাখ, যখন তোর নানি এটা বানিয়েছিল তখন আমাদের ঘরেও টাকা কম ছিল, কিন্তু তারা বলেছিল দারিদ্র্য হাত খালি করতে পারে, হুনর খালি করে না। মীরার চোখে জল এসে গিয়েছিল। সে দুপাট্টাকে বুকে জড়িয়ে নিয়েছিল। সেই কাপড়ে মায়ের যৌবন ছিল, নানির পরিশ্রম ছিল, আর সেই সব মহিলাদের চুপ গল্প ছিল যাদের বাজার কখনো নাম দেয়নি। পরের সকালে মীরা সমূহের ঘরে পৌঁছেছিল। সব মহিলা চুপচাপ বসেছিল। সে লাল দোপাট্টা মাঝখানে রেখে বলেছিল, এটা বেচার জন্য নয়, এটা আমাদের মনে করিয়ে দেওয়ার জন্য যে আমাদের কাজ কোনো ব্যবসায়ীর মোহর থেকে মূল্যবান হয় না। তারপর সে 50টা দুপাট্টার দিকে তাকিয়েছিল। অর্ডার চলে গেছে, হুনর যায়নি। আমরা এগুলো বন্ধ সিন্ধুকে রাখব না, আমরা নিজেরাই মানুষের কাছে যাব। স্কুলে, গেস্ট হাউসে, বাজারে, যেখানে দরজা মিলবে সেখানে কথা বলবো, যেখানে দরজা বন্ধ মিলবে সেখানে আবার টোকা দেব। ধীরে ধীরে মহিলারা মাথা তুলেছিল। ভয় শেষ হয়নি, কিন্তু তার জায়গায় কিছুটা সাহস এসে গিয়েছিল। মীরা মায়ের দোপাট্টা সাবধানে ভাঁজ করেছিল, নিজের বাহুতে রেখে বাইরের দিকে পা বাড়িয়েছিল। আজ সে বেচতে নয়, নিজের পরিশ্রমের ইজ্জত চাইতে বেরিয়েছিল। মীরা মায়ের লাল দুপাট্টা বাহুতে চেপে বেরিয়েছিল, তখন তার সাথে শুধু 50টা দুপাট্টা ছিল না, বরং সেই মহিলাদের আশাও ছিল যাদের পরিশ্রম এতদিন ঘরের দেয়ারই লুকিয়েছিল। তারা প্রথমে পাশের গেস্ট হাউসে গিয়েছিল। এক জায়গায় ম্যানেজার ঠিকমতো না দেখেই না করে দিয়েছিল। দ্বিতীয় জায়গায় দাম এত কম দেওয়া হয়েছিল যে শান্তার চোখে জল এসে গিয়েছিল। মীরা জিনিস গুটিয়ে নিয়ে শান্ত স্বরে বলেছিল, আমরা ফিরব, কিন্তু নিজের দাম কমিয়ে নয়। দুপুর পর্যন্ত সবাই ক্লান্ত হয়ে গিয়েছিল। তখনই অঞ্জলির মনে পড়েছিল যে শহরে বসন্ত উৎসব আর স্থানীয় হস্তশিল্প প্রদর্শনী লাগতে চলেছে। জায়গা পাওয়া সহজ ছিল না। ফর্ম, পরিচয়পত্র, ফি, সব নতুন সমস্যা ছিল। ফরিদা বেগম নিজের ছোট সঞ্চয় থেকে ফি দিয়েছিলেন। ইকবাল খান পুরনো কারিগর সঙ্গে কথা বলেছিলেন, আর অঞ্জলি কাগজপত্র পূরণ করিয়ে দিয়েছিলেন। অনেক চেষ্টার পর তাদের প্রদর্শনীতে একটা ছোট কোণ মিলে গিয়েছিল। উৎসবের দিন উদয়পুর রঙে ভরে উঠেছিল। কোথাও লোকগীত বাজছিল, কোথাও কাঠপুতুল নাচছিল, কোথাও গরম জিলাপির গন্ধ হাওয়ায় ভাসছিল। তাদের স্টলে কোনো বড় বোর্ড ছিল না, শুধু হাতে লেখা নাম ছিল মীরা হস্তকলা সমূহ। প্রথমে লোকেরা আসত, দেখত আর সামনে এগিয়ে যেত। বড় স্টলগুলোর ঝলকের সামনে তাদের কোণ খুব সাধারণ লাগত। শান্তা ধীরে ধীরে বলেছিল, হয়তো লোকেরা আমাদের দেখছেই না। মীরা মায়ের লাল দুপাট্টা মাঝখানে রেখেছিল, তাহলে আমাদের তাদের থামানোর কারণ দিতে হবে। সে প্রত্যেক আশালোককে শুধু দাম বলেনি, গল্প শুনিয়েছিল। কিভাবে এই দুপাট্টাগুলো রাতের ঘুম কেটে তৈরি হয়েছে, কিভাবে প্রত্যেক টাকা কোনো মায়ের ওষুধ, কোনো বাচ্চার খাতা আর কোনো মহিলার আত্মসম্মানের সাথে জড়িত। ধীরে ধীরে লোকেরা থামতে শুরু করেছিল। এক বৃদ্ধ মহিলা প্রথম দুপাট্টা কিনেছিলেন, তারপর এক স্কুল শিক্ষক কয়েকটা রুমাল নিয়েছিলেন। দুজন পর্যটক হাতে তৈরি থলি পছন্দ করেছিল। সেই ভিড়ের মাঝেই ক্যামেরা নিয়ে এক যুবতী অনেকক্ষণ স্টল দেখছিল। তিনি ছিলেন ঋতু শর্মা, স্থানীয় সংবাদপত্রের সাংবাদিক। তারা মীরাকে জিজ্ঞাসা করেছিলেন, আমি কি আপনার গল্প লিখতে পারি? মীরা মহিলাদের দিকে তাকিয়ে বলেছিল, আমার নয়, এই সবার গল্প লিখুন। আসল কাজ এদের হাতগুলো করেছে। ঋতু ধৈর্যের সাথে সবার কথা শুনেছিলেন। তারা কমলার পুরনো ডিজাইন দেখেছিলেন, ইকবাল খানের কাছ থেকে ঐতিহ্যবাহী কড়াই সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন, আর অঞ্জলির কাছ থেকে বাচ্চাদের পড়াশোনা নিয়ে কথা বলেছিলেন। পরে দিন সংবাদপত্রে ছোট একটা লেখা বেরিয়েছিল, উদয়পুরের মহিলারা সুতো দিয়ে নতুন আশা বুনেছে। লেখাটা খুব বড় ছিল না, কিন্তু সেটা দরজা খুলে দিয়েছিল। দুটো স্কুল থেকে ছোট অর্ডার এসেছিল। একটা গেস্ট হাউস, যেটা আগে না করেছিল, এখন নমুনা দেখতে প্রস্তুত হয়েছিল। এক মহিলা সমূহ প্রশিক্ষণের কথা বলেছিল। মীরা প্রত্যেক ফোন সাবধানে লিখে নিয়েছিল, কারণ সে জানত এটা সাফল্য নয়, দায়িত্বের শুরু। প্রথম ভালো রোজগার পেলে সে সবার আগে মহিলাদের মজুরি ভাগ করে দিয়েছিল। তারপর বাবার ওষুধ কিনেছিল। ঘরে ফিরে সে ওষুধের প্যাকেট মায়ের হাতে দিয়ে চুপচাপ তাদের কাছে বসে গিয়েছিল। কমলা কিছু বলেনি, শুধু তার মাথায় হাত বুলিয়ে দিয়েছিল। সেই রাতে ছোট ঘরে সব মহিলা একসাথে হয়েছিল। কেউ চা বানিয়েছিল, কেউ মিষ্টি এনেছিল। শান্তা হেসে বলেছিল, আজ ঘরে প্রথমবার কেউ জিজ্ঞাসা করেছে পরের কাজ কবে পাব। মীরা দেয়ালে মায়ের লাল দুপট্টা টাঙিয়েছিল। সে সেটা দেখছিল।
কাল পর্যন্ত সেই দুপট্টা তাকে ভাঙা থেকে বাঁচিয়ে রেখেছিল। আজ সেই সবাইকে মনে করাচ্ছিল যে হুনরকে চিনতে সময় লাগে, কিন্তু যখন চেনা যায় তখন মাথা উঁচু করে দেয়। বাইরে উদয়পুরের রাত শান্ত ছিল, ভেতরে সেই ছোট ঘরে অনেক মহিলার চোখে ভয়ের চেয়ে বেশি বিশ্বাস ছিল। সেই রাতে যখন মীরা আর তার টিম নিজেদের ছোট ঘরে প্রথম রোজগারের খুশি ভাগ করছিল, তখন শহরের অন্য কোণে একটা নীরবতা ধীরে ধীরে গভীর হয়ে যাচ্ছিল। এই নীরবতা ছিল দেবেন সিং চৌহানের দুনিয়ার। একসময় এই শহর তার সাফল্যের সাক্ষী ছিল। বড় হোটেল, দামি প্রজেক্ট, ঝলমলে অফিস, সব জায়গায় তার নাম ছিল। লোকেরা বলতো, দেব যা ছোঁয়ে সেটা সোনা হয়ে যায়। আর হয়তো এই কথাই ধীরে ধীরে তার ভেতর অহংকার হয়ে বসে গিয়েছিল। বছর গড়িয়ে গিয়েছিল, বাইরে থেকে সবকিছু আগের মতোই দেখাতো, কিন্তু ভেতর থেকে অবস্থা বদলাতে শুরু করেছিল। দেব একের পর এক বড় সিদ্ধান্ত নিতে শুরু করেছিল তাড়াহুড়ো করে, পুরো পরামর্শ না নিয়ে। তার মনে হতো অভিজ্ঞতার চেয়ে তার বোঝা বেশি কাজ করে। পুরনো কর্মচারীরা যারা বছরের পর বছর কোম্পানির সাথে ছিল, ধীরে ধীরে তার চোখে ধীর আর পুরনো চিন্তার হয়ে গিয়েছিল। তাদের জায়গায় এমন লোক আসতে শুরু করেছিল যারা প্রত্যেক কথায় হ্যাঁ স্যার বলতো। একটা নতুন বিলাসবহুল প্রজেক্ট তার সবচেয়ে বড় উচ্চাকাঙ্ক্ষা হয়ে উঠেছিল। উদয়পুরের কিনারে একটা বিশাল রিসর্ট, যেখানে ধনী বিদেশিরা থাকবে, যেখানে প্রত্যেক জিনিসে তার নাম লেখা থাকবে। সে বড় টাকা লাগিয়ে দিয়েছিল, বিনিয়োগকারীদের বড় বড় স্বপ্ন দেখিয়েছিল। কিন্তু বাজার সবসময় স্বপ্ন দিয়ে চলে না। খরচ বাড়তে শুরু করেছিল, কাজ থেমে যাচ্ছিল, আর যারা বিনিয়োগ করেছিল তারা ধীরে ধীরে দূরত্ব তৈরি করতে শুরু করেছিল। কয়েক মাস দেবের মনে হয়েছিল এটা অস্থায়ী সমস্যা, কিন্তু বসন্ত 2024 আসতে আসতে অবস্থা স্পষ্ট হয়ে গিয়েছিল। এটা শুধু ধাক্কা নয়, পতন ছিল। ব্যাংকের নোটিশ আসতে শুরু করেছিল। ফোনে এখন সম্মান ছিল না, চাপ ছিল। ক্লায়েন্টরা নতুন কন্ট্রাক্ট আটকে দিয়েছিল। অফিসে কাজের চেয়ে ফিসফাস বেশি হচ্ছিল। একে একে লোকেরা চলে যাচ্ছিল। রিসেপশনের হাসি উধাও হয়ে গিয়েছিল। মিটিং রুমে চেয়ার খালি থাকতে শুরু করেছিল। আর একদিন সেই মুকেশ সোলাঙ্কি, যে একসময় অন্যদের মূল্যায়ন করত, বেশি কথা না বলে অন্য চাকরিতে চলে গিয়েছিল। দেব প্রথমবার নিজের তৈরি সিস্টেমে একা পড়ে গিয়েছিল। এক সন্ধ্যায় সে নিজের কেবিনে বসেছিল। সামনে কাঁচের দেয়াল থেকে শহরের আলো দেখা যাচ্ছিল, কিন্তু তার চোখে সেই ঝলক দেখা যাচ্ছিল না। কেবিলে ফাইল ছড়ানো ছিল, ঋণ, লোকসান, অসম্পূর্ণ প্রজেক্ট। এক কাপ কফি ঠান্ডা হয়ে গিয়েছিল, যেন সময়ও সেখানেই থেমে গিয়েছিল। সে কুর্সিতে পেছনে মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করে দিয়েছিল, আর তখনই একটা মুখ উঠে এসেছিল। সাধারণ জামা কাপড়, হাতে ফাইল, চোখে থিতু ভাব। মীরা। তার নিজের কথা মনে পড়েছিল। শুধু আশা যথেষ্ট হয় না। সে হঠাৎ চোখ খুলে দিয়েছিল। এবার সে হাসতে পারেনি। সেদিন তার মনে হয়েছিল সে সত্যি বলছে, আজ তার মনে হয়েছিল সে শুধু উঁচু থেকে বলছিল। কয়েক মাসের মধ্যে কোম্পানির বড় অংশ বিক্রি হয়ে গিয়েছিল। আলিশান গাড়ি চলে গিয়েছিল, কিছু সম্পত্তিও বেচতে হয়েছিল। বন্ধুরা, যারা প্রত্যেক পার্টিতে তার সাথে থাকত, তারা ধীরে ধীরে দূর হয়ে গিয়েছিল। ফোন কম আসতে শুরু করেছিল, কিছু নম্বর তো সে নিজেই ডাকা বন্ধ করে দিয়েছিল। এখন তার কাছে সময় ছিল, আর ভাবার বাধ্যতাও ছিল। অবশেষে একদিন সে সিদ্ধান্ত নিয়েছিল, তাকে আবার শুরু করতে হবে। দেব নিজের পুরনো রেজিউমে বের করেছিল। অনেক বছর পর সে নিজেকে প্রার্থীর মতো ভাবতে শুরু করেছিল। সে কয়েক জায়গায় আবেদন করেছিল, কয়েকটা ইন্টারভিউ কল এসেছিল। প্রথম ইন্টারভিউতেই কার বোঝা হয়ে গিয়েছিল যে এই যাত্রা সহজ হবে না। সামনে বসা অফিসার বলেছিলেন, আপনার অভিজ্ঞতা প্রভাবশালী, কিন্তু আপনার সাম্প্রতিক ব্যর্থতাগুলো আপনার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলছে। দেবের কাছে জবাব ছিল, কিন্তু শব্দ ছিল না। সে জানত এই প্রশ্ন ভুল নয়। দ্বিতীয় ইন্টারভিউতে তাকে অনেকক্ষণ অপেক্ষা করানো হয়েছিল। তৃতীয়টায় কেউ বলেছিল, আমরা আপনাকে জানাব। সেই কল কখনো আসেনি। প্রত্যেকবার ফেরার সময় তার সেই খালি ভাব মনে হতো, যেটা সে একসময় অন্যদের দিয়েছিল। এক রাতে এসে নিজের এখন ছোট হয়ে যাওয়া অ্যাপার্টমেন্টে বসেছিল। ঘর সাজানো ছিল, কিন্তু তাতে কোনো উষ্ণতা ছিল না। সে আয়নায় নিজেকে দেখেছিল। একই মুখ, একই মানুষ, কিন্তু কিছু বদলে গিয়েছিল। এবার সে নিজের থেকে চোখ সরায়নি। ভুল আমারই ছিল, সে ধীরে ধীরে বলেছিল। এটা প্রথমবার ছিল যখন সে নিজের ভেতর এটা স্বীকার করেছিল। কয়েকদিন পর তার একটা নতুন সংগঠন থেকে কল এসেছিল। এটা কোনো বড় কর্পোরেট কোম্পানি ছিল না,
বরং একটা সামাজিক উদ্যোগ যেটা স্থানীয় কারিগর, মহিলাসমূহ আর ছোট কাজ করা লোকদের সাথে কাজ করত। তাদের এমন ব্যক্তির প্রয়োজন ছিল যে বাজার বোঝে, ফান্ডিং জোগাড় করতে পারে আর ছোট কাজকে বড় স্তরে নিয়ে যেতে পারে। দেব গল শুনেছিল আর কয়েক সেকেন্ড চুপ ছিল। আগে সে এমন জায়গাকে ছোট ভাবত, আজ তার মনে হয়েছিল হয়তো এটাই তার নতুন শুরু হতে পারে। ইন্টারভিউয়ের দিন সে নিজের স্যুট পরেছিল, জামাকাপড় আগের মতোই ছিল, কিন্তু এবার তার ভেতরের মানুষ আলাদা ছিল। সে আয়নায় দেখেছিল আর এবার নিজেকে শুধু একটা কথাই বলেছিল, এবার শুনতে হবে, শিখতে হবে। তার জানা ছিল না যে এই রাস্তা তাকে কোথায় নিয়ে যাবে, কিন্তু তার এটা অবশ্যই জানা ছিল এবার সে কাউকে তাদের জামাকাপড় দিয়ে যাচাই করবে না, আর হয়তো এবার জীবনও তাকে একটা নতুন সুযোগ দেবে। ইন্টারভিউয়ের দিন দেব ঘর থেকে বেরোনোর সময় আয়নায় নিজেকে একবার দেখেছিল। স্যুট একই ছিল, চালও প্রায় একই ছিল, কিন্তু মনে আগের মতো গর্ব ছিল না। রাস্তা জুড়ে উদয়পুরের গুলিগুলো জানালার বাইরে দিয়ে যাচ্ছিল। আগে সেই শহরকে সুযোগের মতো দেখত, আজ তার চোখে প্রত্যেক দোকান, প্রত্যেক ঠেলা আর প্রত্যেক কারিগরের পেছনে কোনো না কোনো পরিশ্রম দেখা যাচ্ছিল। সংস্থার অফিস পুরনো বাজার আর নতুন রাস্তার মাঝে একটা শান্ত গলিতে ছিল। বাইরে কাঠের পাটিতে লেখা ছিল মীরা হস্তকলা ও শিক্ষণ কেন্দ্র। দেব নাম পড়েছিল, কিন্তু তার মন এখনও কোনো পুরনো দড়ি ধরেনি। ভেতরে ঢোকামাত্র তাকে ঝলমলে কর্পোরেট অফিসের মতো পরিবেশ মেলেনি। দেয়ালে হাতে তৈরি দুপাট্টা টাঙানো ছিল। একদিকে মহিলারা কড়াই করছিল আর অন্য ঘর থেকে বাচ্চাদের পড়ার আওয়াজ আসছিল। হাওয়ায় চা, কাপড় আর সুতোর মিশ্রিত মিষ্টি গন্ধ ভাসছিল। দেব প্রতীক্ষাক্ষেত্রে বসেছিল। তখন তার মনে হয়েছিল এই জায়গা ছোট কিন্তু খালি নয়, এখানে প্রত্যেক কোণ কোনো উদ্দেশ্যে ভরা। রিসেপশনে বসা মেয়েটি বলেছিল, স্যার, ম্যাডাম ডাকছেন। দেব ফাইল তুলে নিয়ে দরজা পর্যন্ত গিয়েছিল আর হালকা টোকা দিয়েছিল। ভেতর থেকে শান্ত আওয়াজ এসেছিল, আসুন। দরজা খুলতেই দেবের পা থেমে গিয়েছিল। সামনে টেবিলের পেছনে মীরা রাঠোর বসেছিল। কয়েক মুহূর্তের জন্য ঘর স্থির হয়ে গিয়েছিল। দেবের চোখের সামনে হঠাৎ সেই পুরনো দৃশ্য ফিরে এসেছিল। সাধারণ জামাকাপড়, কাঁপা কণ্ঠস্বর, হাতে পুরনো ফাইল। কিন্তু আজ তার সামনে বসা নারী আলাদা ছিল। মুখ একই ছিল, কিন্তু চোখে এখন যন্ত্রণা নয়, থিতু ভাব ছিল। জামাকাপড় এখনও সাদাসিধে ছিল, কিন্তু ব্যক্তিত্বে এমন গরিমা ছিল যে দেবীর নিজের দামি ঘড়ি ভারী লাগতে শুরু করেছিল। মীরাও তাকে চিনে ফেলেছিল। তার চোখে এক মুহূর্তের জন্য অতীতের ছায়া এসেছিল। তারপর সে শান্ত হয়ে গিয়েছিল। অনুগ্রহ করে বসুন, মিস্টার চৌহান, সে বলেছিল। দীপ ধীরে ধীরে কুর্সিতে বসে গিয়েছিল। সেই মুহূর্ত ছিল যেখানে সময় যেন উল্টো হয়ে দাঁড়িয়েছিল। একসময় সে টেবিলের ওপারে ছিল। আজ এপারে মীরা ফাইল খুলেছিল। আপনি ব্যবসা বিস্তার এবং বাজার রণনীতির পদের জন্য এসেছেন? জি, দেব ধীর স্বরে বলেছিল। আপনার অভিজ্ঞতা বড়, মীরা বলেছিল, কিন্তু আপনার আগের কোম্পানির বড় লোকসান হয়েছিল। আপনি এর কারণ কি মনে করেন? আগের দেব এই প্রশ্নের লম্বা ব্যাখ্যা দিত। আজ সে গভীর শ্বাস নিয়েছিল। ভুল সিদ্ধান্ত, তাড়াহুড়ো আর হয়তো সবচেয়ে বেশি অহংকার। আমি পরামর্শ শোনা বন্ধ করে দিয়েছিলাম। যারা সত্যি বলতো তাদের দূর করে দিয়েছিলাম। যারা শুধু আমার কথা মানত তাদের কাছে রেখেছিলাম। মীরা বিনা বাধায় শুনেছিল। ঘরে অঞ্জলি ব্যাস নোট নিচ্ছিলেন। তাদের কলম কিছুক্ষণের জন্য থেমে গিয়েছিল। মীরা পরের প্রশ্ন করেছিল, যদি আপনি এখানে কাজ পান, তাহলে আপনাকে সেই মহিলাদের সাথে কাজ করতে হবে যাদের ইংরেজি দুর্বল, যাদের কাছে বড় কলেজের ডিগ্রি নেই কিন্তু হাতে হুনার আছে। আপনি তাদের কিভাবে দেখবেন? দেবের গলা ভরে উঠেছিল। এই প্রশ্ন শুধু চাকরির ছিল না, এটা তার পুরনো অপরাধের সামনে দাঁড়িয়েছিল। আমি তাদের কমতি দিয়ে নয়, তাদের সম্ভাবনা দিয়ে দেখতে শিখতে চাই, সে বলেছিল। আগে আমি মানুষকে খুব তাড়াতাড়ি বিচার করে ফেলতাম। এখন বুঝেছি যে প্রস্তুতি সবসময় ভালো জামা কাপড়ে আসে না। মীরা প্রথমবার তার দিকে অনেকক্ষণ তাকিয়েছিল। দীপ ফাইল থেকে হাত সরিয়ে নিয়েছিল। এখন তার কাছে লুকোনোর মতো কোনো শব্দ ছিল না। মীরাজি, আমি আপনার কাছে ক্ষমা চাইতে চাই। ঘরে নীরবতা গভীর হয়ে গিয়েছিল। বছরে আগে সে বলেছিল, আমি আপনার সাথে ভুল করেছিলাম। আমি আপনার পরিস্থিতির মজা উড়িয়েছিলাম। আপনার পরিশ্রম দেখার আগে আপনাকে ছোট ভেবে নিয়েছিলাম। সেদিন আমার কাছে কুর্সি ছিল, তাই আমার মনে হয়েছিল আমি বড়। আজ বুঝেছি যে কুর্সি মানুষকে বড় করে না। তার কণ্ঠস্বর ধীর ছিল কিন্তু স্পষ্ট ছিল। যদি আপনি আমাকে এই সুযোগ না দেন তাহলেও আমি মেনে নেব,
কিন্তু আমি চেয়েছিলাম যে আপনি এটা জানেন যে আমার ভুলের জন্য সত্যিই অনুশোচনা আছে। মীরা টেবিলে রাখা মায়ের লাল দুপাট্টার দিকে তাকিয়েছিল, সেই দুপাট্টা যেটা তাকে সবচেয়ে কঠিন রাতে সামলেছিল। তারপর সে দেবের দিকে তাকিয়েছিল। সামনে বসা মানুষটা ভেঙে পড়েছিল, কিন্তু ভাঙা মানেই কি বদলে যাওয়া? এই সিদ্ধান্ত সহজ ছিল না। অঞ্জলি চুপ ছিলেন। বাইরে থেকে বাচ্চাদের পড়াশোনার হালকা আওয়াজ আসছিল। ঘরে রাখা সুতোর রং স্থির ছিল, যেন তারাও উত্তরের অপেক্ষা করছিল। মীরা ধীরে ধীরে ফাইল বন্ধ করেছিল। দেব মাথা নুইয়ে নিয়েছিল। প্রথমবার তার বোঝা হয়েছিল যে কোনো অন্যের সিদ্ধান্তের সামনে বসা কেমন লাগে, যখন তোমার যোগ্যতা, তোমার অতীত আর তোমার অনুশোচনা সব একই টেবিলে রাখা হয়। মীরা হাত ফাইলের ওপর রেখেছিল। ঘরের নীরবতা আরও গভীর হয়ে গিয়েছিল। মীরা ফাইলের ওপর রাখা হাত ধীরে ধীরে সরিয়ে দেবের দিকে তাকিয়েছিল। তার চোখে রাগ ছিল না, কিন্তু পুরনো যন্ত্রণার ছায়া এখনও ছিল। মিস্টার চৌহান, সে শান্তস্বরে বলেছিল, আমি আপনাকে রিজেক্ট করতে পারি। হয়তো এমন করলে আমার কয়েক মুহূর্তের জন্য মনে হবে হিসেব সমান হয়ে গেছে, কিন্তু আমি আমার মায়ের কাছ থেকে একটা কথা শিখেছি। যন্ত্রণাকে যদি প্রতিশোধে বদলে দাও, তাহলে সেটা আরও যন্ত্রণা তৈরি করে, আর যদি তাকে বোঝায় বদলে দাও, তাহলে সেটা রাস্তা বানিয়ে দেয়। দেব মাথা তুলেছিল। তার চোখে আশাও ছিল আর লজ্জাও ছিল। মীরা এগিয়ে বলেছিল, আপনি এই সুযোগ পাবেন, কিন্তু একটা শর্তে। যে কোনো শর্ত হোক। দেব তৎক্ষণাৎ বলেছিল, এখানে আপনি মালিক হয়ে আসবেন না, এখানে আপনি শেখার মানুষের মতো কাজ করবেন। এখানে প্রত্যেক মহিলা, প্রত্যেক বাচ্চা, প্রত্যেক কারিগর সম্মানের হকদার। কারো ভাষা, জামাকাপড় বা দারিদ্র্য তার হুনরের চেয়ে বড় হবে না। দেব ধীরে ধীরে মাথা নুইয়ে দিয়েছিল। আমি প্রতিশ্রুতি দিচ্ছি। সেদিন থেকে দেবের নতুন যাত্রা শুরু হয়েছিল। শুরুতে লোকেরা তাকে সন্দেহের চোখে দেখত। কিছু মহিলা তার সামনে স্বাভাবিক ছিল না, কিন্তু দেব তাড়াতাড়ি বলার জায়গায় সোনা বেছে নিয়েছিল। সেই হিসাবে সাহায্য করত, গ্রাহকদের সাথে কথা বলত, ছোট অর্ডার ব্যবস্থাপনা করত, আর সবচেয়ে জরুরি, প্রত্যেক কারিগরের নাম বিলে লিখিয়ে দিত। ধীরে ধীরে ফারাক দেখা দিতে শুরু করেছিল। মীরা হস্তকলা কেন্দ্রকে নতুন স্কুল, হোটেল আর শহরের বাইরে থেকেও কাজ মিলতে শুরু করেছিল। দেব নিজের পুরনো অভিজ্ঞতার ব্যবহার করেছিল, কিন্তু এবার কাউকে দাবিয়ে নয়, সবাইকে সাথে নিয়ে। এক সন্ধ্যায় মীরা তাকে বাচ্চাদের খাতা বিতরণ করতে দেখেছিল। সে এক ছোট মেয়েকে বলছিল, ভুল থেকে ভয় পাস না, শেখা সেখান থেকেই শুরু হয়। মীরা চুপচাপ হেসে দিয়েছিল। হয়তো পরিবর্তন শব্দ থেকে নয়, প্রতিদিনের আচরণ থেকে প্রমাণিত হয়। সময়ের সাথে কেন্দ্র বড় হয়েছিল। কিন্তু মীরা তার আত্মাকে ছোট হতে দেয়নি। দেয়ালে মায়ের লাল দুপাট্টা এখনও টাঙানো থাকত, মনে করিয়ে দেওয়ার জন্য যে প্রত্যেক সাফল্যের পেছনে কারো ত্যাগ, কারো সূঁচ আর কারো চুপ পরিশ্রম থাকে। গল্পের শেষ কোনো বড় মহলে বা শোরগোলের উৎসবে হয়নি। এর সত্যিকারের শেষ সেদিন হয়েছিল যেদিন শান্তার মতো মহিলারা নিজের রোজগারের টাকায় বাচ্চাদের ফি ভরতে শুরু করেছিল। যেদিন কমলা প্রথমবার বলেছিল, এখন আমাদের হুনরকে নাম মিলেছে। আর যেদিন দেব সত্যি বুঝে নিয়েছিল যে ধন জেবে থাকতে পারে, কিন্তু ইজ্জত আচরণে হয়। বন্ধুরা, এই গল্পের শিক্ষা এটাই যে দারিদ্র্য কখনো মানুষকে ছোট করে না, আর টাকা কখনো মানুষকে বড় করে না। বড় সেই হয় যে অন্যদের তুলে ধরার জন্য হাত বাড়ায়। যদি তুমি মীরার জায়গায় থাকতে, তাহলে কি দেবকে দ্বিতীয় সুযোগ দিতে? নিজের মতামত কমেন্টে অবশ্যই লিখো। গল্প হৃদয় ছুঁয়ে গেলে লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো, আর এটাকে পরিবারের সাথে শেয়ার করো। এই গল্প থেকে আমরা একটা খুব গভীর শিক্ষা পাই। প্রায়ই আমরা মানুষকে তাদের জামাকাপড়, তাদের বলার ধরন বা তাদের আর্থিক অবস্থা দিয়ে বিচার করে ফেলি, কিন্তু সত্যি এটাই যে প্রত্যেক মানুষের ভেতর একটা অকথিত গল্প, একটা সংগ্রাম আর একটা ক্ষমতা লুকিয়ে থাকে, যেটা আমরা বাইরে থেকে দেখে বুঝতে পারি না। দেবের ভুল এটাই ছিল যে সে মানুষকে নয়, তার পরিস্থিতিকে দেখেছিল, আর মীরার শক্তি এটাই ছিল যে সে অপমানকে দুর্বলতা হতে দেয়নি, বরং সেটাকে নিজের পরিশ্রমের আগুন বানিয়ে নিয়েছিল। জীবন আমাদের বারবার এটা শেখায় যে সময় সব সময় একরকম থাকে না। আজ যে ওপরে আছে সে কাল নিচেও আসতে পারে, আর যে নিচে আছে সে পরিশ্রম আর ধৈর্য দিয়ে ওপরে উঠতে পারে। তাই কখনো কাউকে ছোট ভেবো না, আর কখনো নিজেকে কম এঁকো না। যদি তোমার কাছে পরিশ্রম করার লগন থাকে আর হৃদয়ে সততা থাকে, তাহলে রাস্তা নিজেই তৈরি হয়ে যায়। আর সবচেয়ে বড় কথা, যখন তোমাকে এগিয়ে যাওয়ার সুযোগ মেলে, তখন অন্যদের পেছনে ফেলে নয়, তাদের সাথে নিয়ে এগিয়ে যাও।
এটাই আসল মানবতা, এটাই আসল সাফল্য।